নমস্কার, আজ আপনারা দেখছেন বেঙ্গল টুডে। বেঙ্গল টুডেতে আজ আমাদের মধ্যে আসছে বিজেপি যুব মোর্চার শ্রীরামপুরের ডিস্ট্রিক্ট ইনচার্জ সোনম ঘোষ। নমস্কার দিদি, কেমন লাগছে আজকে বেঙ্গল টুডে এই স্টুডিওতে আসার পর? ভালো লাগছে। আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার ভাইদের সাথে যোগাযোগ তো আমাদের থাকেই। আমাদের কাজ, কারণ মিডিয়া সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের মানে সংবিধানের চতুর্থ স্তম্ভ, তো সে কারণে অবশ্যই ভালোই লাগছে। সামনে তো লোকসভা ভোট, বাংলার বিজেপির প্রস্তুতি কতটা? দেখুন, বাংলা বিজেপির প্রস্তুতি বলতে আপনারা গত বিধানসভার সময় দেখেছেন যে বিজেপি 3 থেকে 77-এ গেছে। হ্যাঁ, এত মানে ঝামেলা, অশান্তি, এত বাধা বিপত্তি কাটিয়েও বিজেপি 3 থেকে 77-এ গেছে। এবং গত লোকসভায় 2019 সালে বিজেপি একদম মানে 0 থেকে 18টা সিট পেয়েছিল। তো সেই দিকে এই বর্তমানে এখন আমাদের লোকসভার জন্য প্রস্তুতির থেকেও যেটা বিষয় আছে যে মানুষ আমাদের চাইছে। আচ্ছা, বিরোধীরা একটা মানে অভিযোগ করছে যে সিপিএম এর ভোটটা নাকি বিজেপিতে গেছে, তো কি বলবেন এটা নিয়ে? সিপিএম এর ভোট বিজেপিতে কি জন্য যাবে? সিপিএম এর সাথে তো তোলামূল, তৃণমূল, কংগ্রেস সব সেটিং করে তারা কি ইন্ডি জোট গঠন করে বসে আছে। তারা তো এটা তো মানে সবাই জানে তারা ইন্ডি জোট গঠন করেছে। এখানে সিপিএম এর ভোট আমাদের দিকে কেন আসবে? সিপিএম এর ভোট, কংগ্রেসের ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট একরকম ভাবে বলা যায় যে সব জোটগুলো এক ছাতার নিচে বসে ইন্ডি জোট মানে রেখে একদম সাধারণ মানুষের গোষ্ঠী ষষ্ঠী পুজো করার জন্য বসে আছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার দ্বারা মমতা দিদি অর্থাৎ রাজ্যের শাসক দল বাংলার মা বোনেদেরকে একটা দিচ্ছে 500 টাকা করে ভাতা। তো আপনাদের বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, তো আপনাদের কি কোনো পরিকল্পনা আছে এই ধর মা বোনেদের জন্য? দেখুন, পরিকল্পনা তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের সরকার এখানে না এসেও মা বোনেদের জন্য যেগুলো করছে বা করেছে, আগে আমাদেরকে সেগুলো ভাবতে হবে। না এসেও তৃণমূল সরকার বা শাসক দল মানুষকে, সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে কেন্দ্র সরকার মানুষের জন্য কি করেছে। কিন্তু আমরা যখন দেখেছি লকডাউনের সময় উজ্জ্বলা যোজনা, লকডাউনের সময় না সর্বক্ষণ, সেটা তো প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য করেছেন। এখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ওবিসি, এসটি, জেনারেল কাস্ট এদের জন্য কোনো বিভেদ করে দেননি। যেটা করেছেন সর্বস্তরের মা বোনদের জন্য করেছেন। উজ্জ্বলা যোজনা যেটা আছে সেটা পেয়েছে আমাদের লকডাউনের সময়, করোনাকালীন সময় প্রত্যেকটা মা বোন 500 টাকা করে দেওয়া হয়েছিল। বলতে চাইছেন যে বিজেপি সরকার আসার পর হয়তো মা বোনেদের জন্য একটা ভালো রকম সুবিধা আসছে, এই ধরনের কিছু বলতে চাইছেন? অবশ্যই আসবে, কিন্তু আমার মনে হয় বা আমাদের মনে হয় যে ওই 500 টাকা করে হাতে তুলে দিয়ে আর ওই আমাদের প্রত্যেকটা যুব সমাজ বা যুবতী সমাজের মানে ভিতকে নষ্ট করে দিয়ে তাদের চাকরি চুরি করে নিয়ে দুর্নীতিভাবে তাদের ওই 500 টাকা হাতে গুঁজে দেওয়াটা, এইরকম চিন্তা ভাবনা ভারতীয় জনতা পার্টির না থাকবে। আচ্ছা, এদিকে দেখলাম চাকরির জন্য মস্তক মুন্ডন করছে মহিলারা। যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে রাজ্যে মাথা মুন্ডন করে চাকরির জন্য ধর্ণা দিচ্ছেন, কি বলবেন? মমতা ব্যানার্জি তো বাংলার লজ্জা। মমতা ব্যানার্জি হচ্ছে মায়েদের লজ্জা, বোনেদের লজ্জা। আমি একটা মেয়ে হয়ে আমার লজ্জা। সেখানে মমতা ব্যানার্জি সেই সময় আমরা দেখেছিলাম ছবি, আপনাদের মাধ্যমে দেখেছিলাম যে উনি দার্জিলিংয়ে গিয়ে চা পাতা তুলতে ব্যস্ত। আর সেই সময় বাংলার একটা মহিলা মা, যাকে এখনো হিন্দু সমাজ যে মেয়েদেরকে কন্যা রূপে যে এখনো পুজো করা হয়, সেই মা চাকরির জন্য, তার হকের চাকরি, সে যোগ্যতা আছে, সে তার হকের চাকরি সে পাশ করেছে, সেই চাকরির জন্য সে রাস্তায় বসে মাথায় মুন্ডন করছে আর কাঁদছে। মানে সেই যে অনুভূতিটা, আমার মনে হয় যে উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে, উনি একজন বাংলার মহিলা হয়ে এটা দেখার আগে আমার মনে হয় ওনার পদত্যাগ করা উচিত ছিল। চারিদিকে চাকরি চুরি, তার থেকে বড় কথা এখন ইডির হানাতে তৃণমূলের বড় বড় নেতারা এখন জেলে আছে। সামনে লোকসভা ভোট, এতে কি তৃণমূলের কিছু প্রভাব ফেলবে? আমার তো মনে হয় যে লোকসভা ভোটের আগে মানে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যায়, ভাইপো অ্যারেস্ট হয়ে যায়। তৃণমূলের তো আমরা দেখতে পাচ্ছি যে একদম মানে পঞ্চায়েতের সদস্য থেকে একদম ধরুন এমপি, এমএলএ, মন্ত্রী সবকটা তো চোর। এবং আজকে পাঁচটা বিধায়ক আজ পর্যন্ত এখনো জেল খাটছে। হয়তো আগামী দিনে সম্ভবত তাপস রায়, আপনারা জানেন তাপস রায়ের বাড়িতেও ইডি হানা দিয়েছে। তাপস রায় সম্ভবত চলে যাবে অ্যারেস্ট হতে।
আসলে এদের কি বলুন তো, আগামী দিনে তৃণমূল নামটা থাকবে, পুরো তৃণমূলটা সংগঠন বাক্স কাটতে গুছিয়ে চলে যাবে জেলে, আর সেখানে গিয়ে ওরা সংগঠন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়াটা কি সময়ের অপেক্ষা? অবশ্যই অবশ্যই আমরা শুধু দেখতে থাকবো, কারণ অন্যায় যে করেছে, অন্যায় যেটা করেছে হচ্ছে বাংলায়, পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ রাস্তায় বসে এক্ষুনি বললেন না যে মানে মাথা মুন্ডন করে যেই মেয়েটা কাঁদছে তার চোখের জল, লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা পাশ করেছে তাদের চোখের জল, এবং যাদের সাথে দুর্নীতি হয়েছে এবং হাজার হাজার মা বোনেদের যে ধর্ষণ হয়েছে তাদের চোখের জল একদিন না একদিন লাগবে, এবং সেটা সুদে আসলে লাগবে, এবং যারা মাথা, যারা আসল যে ঢাকি তার বিসর্জনের অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গবাসী বসে আছে। তো শুনতে পেলেন আমাদের সনামদি বললেন যে বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সময়ের অপেক্ষা শুধু গ্রেপ্তার হওয়া। লোকসভা নির্বাচন সামনে, তো কি মনে হচ্ছে মন্ত্রিসভায় কি পরিবর্তন আসতে চলেছে কিছু? রাজ্য সরকারের বলছে? হ্যাঁ, রাজ্য সরকার। দেখুন, রাজ্য সরকারের মন্ত্রিসভা পরিবর্তন তো করতেই হবে, কারণ রেশন দুর্নীতির জন্য রেশন মন্ত্রী জেলে চলে যাচ্ছে, তারপর শিক্ষামন্ত্রী জেলে চলে যাচ্ছে। একের পর এক মন্ত্রী যদি জেলে গিয়ে যদি হরিনাম জপ করতে থাকে, ওনাদের অবশ্যই মানে পাপ কাজ ক্ষয় হবে, ওখানে গিয়ে যদি জেলের মধ্যে ঢুকে যায় একের পর এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, তাহলে তো আমার মনে হয় ভোট করানোর জন্য মন্ত্রিসভা ওনাকে পরিবর্তন করতেই হবে। আর এদিকে যেটা আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দার, এতদিন দেখা যেত না অপূর্বা পোদ্দারকে, তো হঠাৎ এখন চারিদিকে ঘুরছেন। উনি কি আরামবাগের লোকসভাতে পরবর্তী সাংসদ হতে চলেছেন? দেখুন, আমার তো ব্যক্তিগত কারোর উপর কোনো ক্ষোভ নেই, কিন্তু আমার মনে হয় আমি তো ওনাকে সামনে থেকে আজ পর্যন্ত কোনো চোখে দেখিনি। আমার এলাকায় ঢুকে কোন মানে মানুষের জন্য কি করেছে, মানুষের কখন পাশে দাঁড়িয়েছে, ওনাকে আমি সম্ভবত আমি ভোটের সময় একদিন দেখেছিলাম, ওনার বোনকে আমার জেলা পরিষদে প্রার্থী করেছিলেন, তো ভোটের সময় ওনাকে দেখা যায়, ভোট হলে ওনাকে দেখা যায় দু একদিন, উনি গালো গাড়ির কাঁচেতে ঘুরে বেড়াচ্ছে। তো আমি তো কিছুদিন আগে পর্যন্ত চিনতাম না উনি কে, বাস্তব কথা। তো ওনাকে যদি এখন টিকিট দিয়ে দেয় দল, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি যদি টিকিট পায়, কথা দিলাম আপনাদেরকে 2 লক্ষ ভোটে হারবে। তাহলে কি আরামবাগ লোকসভা কি তাহলে বিজেপির হাতেই উঠে যাচ্ছে? আগামী আগের বারে যে 2019 লোকসভা, আপনারা জানেন কি আমি জানি না, তখন আমাদের প্রার্থী ছিল 2019 লোকসভায়, ওই সিটটা আমাদেরই ছিল, একদম কনফার্ম আমাদের সিট ছিল। রাত্রের বেলা 3 রাউন্ডের কাউন্টিং বাকি ছিল, সেই 3 রাউন্ডের অত্যাচার করে মারধর করে বিজেপির প্রত্যেকটা এজেন্টকে লোড শেডিং করে তাদেরকে তাড়া করেছিল এবং মারধর করে বের করেছিল নদীর পাড় দিয়ে, তারা রাতারাতি প্রাণটুকু হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। আমরা প্রত্যেককে প্রত্যক্ষ পরোক্ষভাবে জানি যে 2019-এর আরামবাগ লোকসভা বিজেপির ছিল, সেটা জোর করে ছিনিয়ে নিয়েছে তোলাবাজ আর তৃণমূলের গুন্ডা, আর আমাদের এই বর্তমান লোকসভার যিনি এমপি আছেন জোর করে তুলে কেড়ে নিয়েছে। গোঘাট কামারপুকুর রেলপথ কবে চালু হবে? সাধারণ মানুষ তো অপেক্ষা করে আছে। দেখুন, সেটা তো রাজ্য সরকার ভালো করে বলতে পারবে। রাজ্য সরকার কেন্দ্রের দিকে অভিযোগ এই কারণে বলতে পারবে, কারণ ভাবাদিঘির যে রেলপথ যখন স্কেচ করা হয়েছিল তখন কিন্তু ভাবাদিঘির উপরে ছিল না। ওই রেলপথ মানে যে স্কেচ আপনি দেখতে পারবেন, আপনাদের মানে গুগল দেখিয়ে দেওয়া হবে, ওই স্কেচ রাখা হয়েছিল তৎকালীন সিপিএম এর কোনো প্রভাবশালী কোনো মানুষের জায়গার উপর, ব্যক্তির উপর দিয়ে। সেটা তখন সিপিএম সরকার রাজ্য ক্ষমতায় ছিল, মানে ক্ষমতার রাজ্য সরকারে ছিল। তো সেই সিপিএম সরকার তখন হচ্ছে ওই সিপিএম এর মানুষটার কথা শুনে, ওই ব্যক্তিটার প্রভাবশালী ব্যক্তিটার কথা শুনে সেটাকে অ্যাঙ্গেলে ঘুরিয়ে ভবাদিঘির উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং যেই ভবাদিঘি হচ্ছে সম্ভবত 18 একর মানে জায়গার উপরে পুকুরটা মানে দিঘিটা অবস্থিত। তাহলে এটা তো অন্যায়, যেখানে পরিবেশ নিয়ে এবং যেখানে আমাদেরকে সবসময় আমাদের ভাবতে হচ্ছে, আমাদের বিশ্ব উন্নয়ন নিয়ে সবসময় আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, বর্তমান পরিস্থিতি আমাদের পৃথিবীর কথা ভেবে, সেইখানে পরিবেশের কথা ভেবে, সেইখানে সেই ভাবাদিঘি আমাদেরকে বুঝতে হবে যে সেই ভাবাদিঘি যেটা স্কেচে ছিল না, সেইখানে মানে কেন বেআইনি ভাবে পুকুর বা সেই দিঘিটাকে ভরাট করে সেখান দিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের তো একটা পরিকল্পনা রাখতে হবে, তো যদি এভাবে করা যায়, যেটা হয়েছে সেটাকে যদি ভাবাদিঘির
মানুষদের সাথে কথা বলে যদি ওই সমপরিমাণ দিঘির কথা ওনাদেরকে একটা করে দেওয়ার পর ওখান দিয়ে রেলপথ করা যায়, এটা নিয়ে কিছু ভাবছেন কেন্দ্রীয়? না দেখুন, ওইভাবে তো হয় না। এই বিষয়টা নিয়ে আমাদের হাইকোর্ট বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা আমাদের আছে। তো সেই বিষয়টা নিয়ে আমাদের বিষ্ণুপুরের এমপি হচ্ছে মাননীয় সৌমিত্র খান মহাশয় এবং আমাদের বর্তমান রেলমন্ত্রী, ওনারা এই বিষয়টা নিয়ে দেখছেন বা ওনারা এসেওছেন, এই বিষয়টা নিয়ে ভাবছে। বর্তমানে আমাদের বিষ্ণুপুরের এমপি, আমি বললাম যে মাননীয় সৌমিত্র খান মহাশয়, উনি এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে রাখছেন। তো এইভাবে হয় না, যেভাবে ওখানকার মানুষ যখন চাইছেন না, মেনে নিতে পারছেন না, কারণ জনসাধারণের রায় হচ্ছে শেষ রায়। ওনারা যেটা বলবেন সেটাই করতে হবে সরকারকে। তো কেন্দ্র সরকার, রাজ্য সরকার সব থেকে সবার শেষেই হচ্ছে, সবার উপরে হচ্ছে ওই সাধারণ জনগণ। তো ওনারা যদি বলেন যে ভবাদিঘির উপরে আমরা যেটা দেব না, তো আমার মনে হয় যে এই বিষয়টা কেন্দ্র সরকার দেখছে মানে। এবং দেখুন, রাজ্য সরকার যদি মানে এই বিষয়টা নিয়ে, এই জমিটা যদি মানে গ্রহণ না করে বা এই বিষয়টা যদি না ভাবেন, সেখানে তো কেন্দ্র সরকার কিছু করার নেই। যার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারের মানে সংবদ্ধ হয়ে সাধারণ মানুষের রায়কে মাথা পেতে নিয়ে, আমিও চাইছি একজন সাধারণ নাগরিক হয়ে যে ভবাদিঘির রেলটা মানে যেভাবে মানে যাতে হয়ে যায় এবং আগামী দিনে আমাদের ওই তারকেশ্বর আর মানে বিষ্ণুপুরের রাস্তাটা যাতে হয়ে যায়। দিদি, একটা অভিযোগ আসছে আরামবাগ হসপিটালেতে গ্রুপ ডি এর কর্মী নেওয়া হচ্ছে এবং কোনো পরীক্ষা ছাড়া। কি বলবেন এটা নিয়ে? রোগী কল্যাণ সমিতির কোনো কি নজরে নেই? দেখুন, আজকে আমরা অনেক দিন ধরেই জানি যে আরামবাগ হসপিটালে গ্রুপ ডি এর এইভাবে বেআইনিভাবে মানে কর্মী নিয়োগ হয়েছে। আমরা অনেক দিন ধরে জানি, এটা আজকের না। আজকে আপনি আরামবাগ দেখছেন, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রত্যেকটা টেট বলুন, এসএসসি বলুন বা প্রত্যেকটা গ্রুপ ডির চাকরি বলুন, বেআইনিভাবে কিন্তু নিয়োগ হয়েছে। এবং তার মানে নথিপত্র এবং তার প্রমাণ কিন্তু গোটা বাংলা দেখছে, গোটা ভারতবর্ষ দেখছে। তৃণমূল সরকার একদম মানে নিচু লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করছে এবং চাকরি ছাড়াই দুর্নীতি করছে। কোনো চাকরির বা চাকরি ছাড়া না, মানে চাকরি নিয়ে দুর্নীতি করছে। কোনোভাবে এরা পরীক্ষা দেওয়া তো দূরের কথা, মানে রেজাল্টটা পর্যন্ত দেখছে না। আমরা দেখেছি যারা এসএসসি বা টেট মানে নিয়োগের যে খাতাগুলো আমরা দেখেছিলাম, পরীক্ষার খাতাগুলো দেখেছিলাম, সেখানে শূন্য পেয়েছে, নিজের রোল নাম্বারটা ঠিক করে লিখতে পারেনি, তারা চাকরি পেয়ে বসে আছে। তারা শিক্ষিত শিক্ষক হয়ে বসে আছে, তারা শিক্ষক মানে স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে কি আরামবাগ হসপিটালে যেসব চাকরি হচ্ছে সেগুলো কি আরামবাগের তৃণমূল সরকার খুব মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত? অবশ্যই এখানে, এবং এখানকার তৃণমূল নেতা থেকে শুরু করে এখানে যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত এবং প্রাক্তন যারা, ঠিক আছে, প্রত্যেককে এখানে এই মানে এই দুর্নীতির সাথে যুক্ত আছে। ভালো করে চিকিৎসা তো হয় না, আরামবাগ হসপিটালের চিকিৎসা ভালো হয় না। আমরা চাইছি যে এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে বা আমাদের সুপার যিনি আছেন এই বিষয়টা নিয়ে ভালো করে দেখতে। আমি বারবার বলি এবং আমরা সাধারণ মানুষের মুখ থেকে শুনেছি, আমি নিজে দেখেছি, আমার বাবা ওখানে ভর্তি ছিলেন। তো সাধারণ মানুষের জীবন নিয়ে তো কোনো রকম ভাবে টানাহিচড়া করা ঠিক না। একদম পরিষেবাটা ভালো করে পাওয়ার জন্য যেটা করতে হয়, আমার মনে হয় রাজ্য সরকারকে এটা অন্তত করা উচিত। বা একজন আরামবাগবাসী হিসাবে আমার এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট মানে বলার একটা লাইন, যে আরামবাগ চিকিৎসা বা আরামবাগ হসপিটাল বিষয়টা নিয়ে কিন্তু একটুখানি আমাদের সুপার যিনি আছেন বা আমাদের আরামবাগের যিনি মানে বিধায়ক আছেন, হ্যাঁ, বিধায়ককে তো কোনোভাবে এখানে আমাদের আরামবাগ যে বিধায়ক আছে কোনো রকম ভাবে ওনাকে ওখানে হাতি লাগাতে দেয় না, পাত্তা করতে দেয় না। মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চাইছেন? না না, এক শ্রেণীর তৃণমূলের নেতারা ওনাকে আলাদা করে দিচ্ছে না। আমাদের আরামবাগ বিধায়ক তো বিজেপির আছে, আর যার জন্য তো তৃণমূলের একটা মানে মানে তৃণমূলের আরামবাগ হসপিটাল যে পরিচালনা হচ্ছে সবই তৃণমূলরা, ঠিক আছে। তৃণমূলই সবকিছু করতে চাইছে, বিধায়ককে ওখানে রাখতে না না, বিধায়ক যে ওখানে একটুখানি গিয়ে মানুষের পাশে দাঁড়াবেন কিংবা একটুখানি হসপিটাল নিয়ে ভাববেন বা এই গ্রুপ ডি বিষয় নিয়ে একটু চিন্তা করবেন বা একটুখানি মানে চাকরির বিষয়ে উনি বিষয়টা কোনো রকম ভাবে বিধায়ককে এখানে নাক গলাতে দিচ্ছে না। আচ্ছা দিদি, আরামবাগ হসপিটালে রোগী মারা যাওয়ার পর পোস্টমর্টম হয়, সেই পোস্টমর্টম করার পর একটা অভিযোগ আসছে, প্রতিদিনের এটা অভিযোগ বলতে পারেন। তো পোস্টমর্টম করার জন্য 5,000, 6,000, কারোর কাছ থেকে 10,000 এইভাবে একটা টাকার দাবি করা হয়। এই নিয়ে আপনারা কোনো পরিকল্পনা করেছেন? বা আপনাদের তো বিধায়ক
আরামবাগে। তো কোথাও গিয়ে কিছু মনে হয়েছে যে রোগী কল্যাণ সমিতিকে জানানো বা সুপারকে, হসপিটালের সুপারকে জানানো? দেখুন, এর আগে বহুবার আমাদের আরামবাগ হসপিটাল নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে জানানো হয়েছে, কিংবা আমাদের সুপারকে জানানো হয়েছে, আন্দোলন করা হয়েছে, কিন্তু দুদিন পর পর আমরা শুনতে পাচ্ছি বা আমরা জানতে পারছি সাধারণ মানুষের মুখে যে আজকে ওখানে অ্যাম্বুলেন্স পরিষেবা নেই, ওষুধ পরিষেবা নেই, যেটা দরকার একটা রুগীকে দেওয়া সেই ওষুধটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু খাতা কলমে দেখানো হচ্ছে যে এত ওষুধ এত পরিমাণ কিন্তু এখানে এসেছে, কিন্তু ঠিকমতো একটা রুগীকে আপনি যদি মানে তার যতটা শরীরে দরকার সেই ওষুধ যদি আপনি না দিতে পারেন, সে তো এমনি মারা যাবে। তাহলে মেনলি হচ্ছে ওষুধ, সেই ওষুধের বিষয়টা তারা ডিস্ট্রিবিউট করতে পারছে না। আর আপনি যেটা বললেন যে মানে একবার ভাবুন, মানে এটা আমার বক্তব্য না, একবার ভাবুন যে একটা মানুষ ডেড বডি, তিনি দেহত্যাগ করে গেছেন, পৃথিবী ত্যাগ করেছেন, তারপরও তার শরীরটাকে নিয়ে কাটাছেড়া করার জন্য যদি এখানে ঘুষ চাওয়া হয়, টাকা চাওয়া হয়, আমার মনে হয় যে বর্তমান রাজ্য সরকারের লজ্জা লজ্জা লজ্জা, মানে একরাশ ঘেন্না জানে। আপনি বলতে চাইছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে কাটমানি দিতে হবে তৃণমূল সরকার? অবশ্যই কাটমানি দিতে হবে, কিন্তু আপনি এটা মানে জানেন কিনা জানি না, জন্ম সার্টিফিকেট বানাতে গিয়ে কাউন্সিলরকে সেখানেতেও দিতে হচ্ছে ঘুষ। হ্যাঁ, মানে প্রত্যেকটা জায়গায় ঘুষ ছাড়া এদের কিচ্ছু আসে না। মানে এরা তো পারলে যদি পারতো না, পশ্চিমবঙ্গ রাজ্যটাকেই দেখবেন বেঁচে দিয়ে চলে। এদিকে এত হচ্ছে রাজ্য সরকার, আমাদের তৃণমূল রাজ্য সরকার আছে, রাস্তাঘাটের বেহাল দশা, কি বলবেন? রাস্তাঘাটের বেহাল দশা, প্রতিদিনের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আরামবাগে, কত প্রাণ যাচ্ছে। দেখুন, মানুষের আমি বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে ইস্যু দেখায় যে আবাস যোজনা কেন্দ্র সরকার বন্ধ রেখেছে, জব কার্ড কেন্দ্র সরকার বন্ধ রেখেছে। আমার কাছে বক্তব্য হচ্ছে আজকে না আবাস যোজনা 1 বছর হলো কেন্দ্র সরকার বন্ধ রেখেছে, জব কার্ড বন্ধ রেখেছে। তোমরা হিসাব দিচ্ছ না কেন? তোমরা হিসাব দাও। আপনি ধরুন আপনার মানে আমি কথা বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরুন আপনার বাড়ির লোকের বাবা আপনাকে টাকা দিল, আপনি সেটা নিয়ে বাজারে গেলেন, আপনি একজন ভদ্র শিক্ষিত পরিবারের ছেলে, তো সেখানে বাজারের হিসাব যদি আপনি আপনার বাবার হাতে এসে না দেখাতে পারেন, না তুলে দিতে পারেন, আপনার বাবা কেন আপনাকে আনলিমিটেড টাকা দেবে? এটা তো রুলসের বাইরে। আমি এক্সাম্পল দিলাম, ডোন্ট মাইন্ড। তো বিষয়টা হয়েছে সেরকম, কেন্দ্র আপনাকে টাকা দিচ্ছে, আপনি সেই টাকাটা কি করছেন? সেই টাকা নয় ছয় করছেন, আপনি সেই টাকা নিয়ে ভোট কিনছে, রাজ্য সরকার ভোট কিনছে, সেই টাকা নিয়ে কিন্তু কোনো রকম ভাবে মানুষ মানে আবাস যোজনার হিসাব সব তৃণমূল নেতারা পাচ্ছে, সেই জন্য টাকা দেয়নি। আজকে তো সড়ক যোজনার জন্য টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, সড়ক যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এগুলো সেখানে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেখানে রাস্তা বানাচ্ছে না। আজকে আপনি দেখতে পাবেন আমাদের এই বন্দরের 24 নম্বর রোডের যেভাবে প্রত্যেকটা দিন সেখানে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, সেখানে প্রত্যেকটা দিন বাস উল্টে যাচ্ছে, প্রত্যেকটা দিন কত মানুষ প্রাণ হারাচ্ছে, জখম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক ভেঙে যাচ্ছে। এর দায় কে নেবে? এর দায় কোন সরকার নেবে? তাহলে মানুষের মৃত্যু কি তৃণমূল সরকারের জন্য হচ্ছে? অবশ্যই হচ্ছে। সেখানে বারবার ওখানকার সাধারণ জনগণ বলছে, ওখানকার বাস ড্রাইভাররা বলছেন যে আমরা ওখানে গেছি, এসডিওতে গেছি, বিডিওতে গেছি, যে এখানে বাম্পার করে দেওয়া হোক, সেখানে মানে তৎকালীন সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিন্তু এদিকে দেখা যাচ্ছে মা বোনেরা বলছে যে তারা কাজ করেছে কিন্তু এখনো টাকা পায়নি, তাহলে সেইগুলোর কোথা থেকে আসবে? কিন্তু মা বোনেরা তো অভিযোগ করছে তারা কাজ করেছে। আপনারা যে অভিযোগ করছেন মা বোনেরা কাজ করেনি, তৃণমূল সরকারের কাছে গিয়েছে টাকা, কিন্তু মা বোনেরা বলছে কাজ করেছে। মা বোনেরা তো কাজ করেছে, মা বোনেদেরকে তো কাজ করিয়ে নেওয়া হয়েছে, মা বোনেরা কাজ করেছে, এটা তো একবারও কেউ অস্বীকার করছে না। কিন্তু সেই কাজের টাকা তৃণমূল সরকার ডবল রোজ দেখিয়ে ওদের যে সুপারভাইজার ছিল সব তাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। মানে তৃণমূলের ছোট নেতা থেকে বড় নেতা সবাই কাটমানিতে জড়িত। একদম কাটমানিতে জড়িত। আমাদের কাছে বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকার যেটা বলছে হিসাব দেখা, টাকা নিয়ে যাক, টাকা রেডি তো, হিসাব দেখা, হিসাব কেন দেখাতে পারছে না? সমস্যা কোথায় রাজ্য সরকারের? তৃণমূল সরকার আসার পর আরামবাগে পুকুর ভরাটটা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। তো এদিকে আরামবাগের 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে টাকা দিয়ে পুকুর ভরাটের অভিযোগ। অবশ্যই দেখুন, আমরা মানে কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে খুবই বেশি মানে
যেমন চোখের সামনে ধরা পড়ছে, সেটা হলো রাতারাতি চোরের মতো মানে শুধু আরামবাগের 8 নম্বর ওয়ার্ডটা না, বিভিন্ন ওয়ার্ডেই কিন্তু রাতের অন্ধকারে বেশ কিছু মাতালদের টাকা পয়সা খাইয়ে রাতের অন্ধকারে পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে, কোনো লিখিত কোনো কাগজপত্র নেই, বেআইনিভাবে পুকুর ভরাট করছে। তাহলে আপনি ভাবুন, আমি একটু আগে বললাম যে পরিবেশ নিয়ে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে, কারণ আমাদের বর্তমান পৃথিবীর ভৌগোলিক অবস্থা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না, বিশ্ব উষ্ণায়ন বিষয়টা আমি বললাম। তো সেখানে আমাদের পুকুর যেটা রাখা দরকার এবং যেখানে কোনো কাগজপত্র নেই, সরকারি নথি নেই, সেখানে বেআইনিভাবে আমাদের ওই তৃণমূল সরকারের যে কাউন্সিলররা যেভাবে পুকুর মানে করছে, ওই একটার পর একটা ভরাট করছে, এবং ওখানকার সাধারণ জনগণ বাধা দিতে গেলে তাদেরকে শুধুমাত্র নিজের ক্ষমতা বল প্রয়োগ করে, মানে শাসক দলের বল প্রয়োগ করে তাদেরকে সেখান থেকে কিন্তু মারধর করছে বা তাড়িয়ে দিচ্ছে বেআইনিভাবে। এর উত্তর আগামী দিনে আরামবাগ লোকসভা এবং আরামবাগের পৌরসভা ইলেকশনের সময় এই উত্তর সাধারণ মানুষ দিয়ে দেবে, সাধারণ জনগণ দিয়ে দেবে। মুখের মধ্যে চুন কালি লাগিয়ে ওদেরকে ওয়ার্ড থেকে টানতে এবং আরামবাগ লোকসভা থেকে বের করে। রাম মন্দির উদ্বোধন জানুয়ারিতে, তাহলে ভোটের সামনে কি রাজনীতিটা শুরু হচ্ছে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে জাদুকাঠি? না, দেখুন, অবভিয়াসলি না। আমরা প্রত্যেকে জানি যে রাম মন্দির আমাদের একটা ভারতবর্ষের ঐতিহ্য, হিন্দুদের ঐতিহ্য। আজ থেকে মানে আমরা জানি 500 বছর আগে আমাদের রাম মন্দিরটা, যেটা বাবরি মসজিদ ছিল, সেই বিষয়টা আমাদের সবারই আমরা জানি যে ওই মসজিদটা হিন্দুদের রাম মন্দির ছিল, যেটা আমাদের কোর্টে প্রমাণ হয়েছে। এবং আমরা 500 বছরের লড়াইয়ের পর, তখন তো আর মানে এই বিজেপি সরকার প্রধানমন্ত্রী আপনি আমরা ছিলাম না, তো 500 বছর আগে থেকে এই লড়াই চলছে। 73 বার লড়াই করার পর কত মানুষের রক্ত, মানে হিন্দুদের বলিদান দিতে হয়েছে, প্রাণ ত্যাগ করেছে, তারপর আজকে আমরা ফাইনালি আমাদের খুশির খবর, আমরা আমাদের রাম মন্দির ফিরে পাচ্ছি এবং পূর্ণ প্রতিষ্ঠা করার, এবং আমাদের গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর সাক্ষী থাকছে 22 জানুয়ারি। এবং সেখানে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রত্যেককে, মানে প্রত্যেকটা মানুষকে, জনজাতিকে সেখানে উপস্থিত থাকার জন্য আহ্বান করছেন। এটা কোনো সম্প্রদায়ের না, এটা কোনো অ্যাকচুয়ালি রাম মন্দির কোনো একটা রাজনৈতিক যে বিজেপি বিষয়টা না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের আমরা যাকে মানে কোহিনূর বলি, সেই কোহিনূরের জন্যই আজকে আমাদের ঐতিহ্য আমরা ফিরে পাচ্ছি। কোনো সম্প্রদায়ের বিষয় না। এখানে তৃণমূল সরকারকেও আসার জন্য অনুরোধ জানানো হয়েছে, তৃণমূলের নেতাদের যাওয়ার জন্য অনুরোধ হয়েছে, এবার ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে সকল মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ ওই রাম মন্দির উদ্বোধনেতে উপস্থিত থাকবে। এদিকে আয়কর হানা, চারিদিকে কালো টাকার পাহাড়, বাড়িতে বাড়িতে টাকা, কোটি কোটি টাকা, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা চালাতে খুব কষ্টের হয়ে উঠছে। সাধারণ মানুষদেরকে ভাতা দিয়ে যাচ্ছে রাজ্য সরকার, বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, কি বলবো? দেখুন, রাজ্য সরকার এখন যেটাতে বিশ্বাসী সেটা হলো যে 500 টাকা দিয়ে ভোট কিনবে, ঠিক আছে, কিন্তু আসলে যারা শিক্ষিত সমাজ, এখন যারা পরীক্ষা দিয়ে রাস্তায় বসে আছে, যারা মানে একদম ক্লাস 1 থেকে বা শিশু শ্রেণী থেকে একদম মানে কলেজ কমপ্লিট করেছে, ডিগ্রি নিয়েছে, পিএইচডি করেছে, হ্যাঁ, আজকে যারা পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা পড়াশোনার পিছনে খরচ করে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, পাশ করেছে, তারা আজকে রাস্তায় বসে কাঁদছে। যেখানে রাস্তাঘাট, যেখানে বেহাল অবস্থা, একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত, যেখানে প্রত্যেকটা দিন আমাদের হসপিটাল থেকে আমাদের আওয়াজ আসছে যে এখানে কোনো মানে এই চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিষেবা পাচ্ছে না, যেখানে মানে রোগীকে তাদের যে মারা যাওয়ার পর যাদের বডি পোস্টমর্টম হচ্ছে সেখানে ঘুষ নিচ্ছে। প্রত্যেকটা জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস মানে কোনো রকমভাবে দিতে পারছে না, পরিষেবা দিতে পারছে না, সেখানে 500 টাকা দিয়ে ভোট কিনে, আর এই টাকাগুলো আসছে কোথা থেকে? এই যে প্রত্যেকটা নেতা মন্ত্রীর বাড়িতে যে কালো টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে পাহাড় করা আছে, সেখান থেকে ওরা ভোট কিনছে, সেখান থেকে 500 টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু মানে দুর্নীতির টাকা নিয়ে সাধারণ মানুষের পকেটে দিচ্ছে। এবং এই সাধারণ মানুষের 500 টাকাগুলো আসছে কোথা থেকে সেটা তো ভাবতে হবে। এগুলো তো আমাদের ট্যাক্সের পয়সা। একদমই তাই, ট্যাক্সের টাকা নিয়ে মা বোনেদেরকে 500 টাকা দিয়ে ভাবছে যে আমরা ভোট কিনবো এবং আগামী 50 বছর আমরা রাজ্য সরকারের মানে ক্ষমতায় থাকবো। এটা তো মূর্খর সাথে বসবাস করছে ওরা যদি এটা ভেবে থাকেন, তাহলে আগামী দিনে
মানে এটা যদি ভেবে দেখেন 500 টাকা করে, এই 500 টাকাতেই ওনারা দিচ্ছেন, ঠিক আছে দিক, কিন্তু এই 500 টাকার সাথে সাথে ওনারা বুঝবেন যে আগামী লোকসভা এবং আগামী বিধানসভাতে ওনাদের 500 টাকা লক্ষ্মী ভান্ডার না মহিলাদের একটা ঝাঁটা নিয়ে গিয়ে পিটিয়ে একদম ঠান্ডা করে দেবে। আরামবাগ কি তাহলে এবার বিজেপির দখলে আসবে? আগামী আমাদের গত লোকসভা বিজেপির দখলেই ছিল, বিধানসভা 6টার মধ্যে 4টা সিট বিজেপি, মানুষ আমাদের হাতে তুলে দিয়েছে, উপহার দিয়েছে, মানুষ আমাদের পাশে থেকেছে। এবং আগামীতেও আমাদের যে লোকসভা আসছে অবশ্যই মানুষ আমাদেরকে যেভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন, সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূলে থাকবে কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও বিজেপিতে আসার জন্য লাফালাফি করছে, ভিতরকার অভ্যন্তরীণ বিষয় এটা। তো যাই হোক, আগামী দিনে মানে লোকসভা পুরোটাই কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, আমি এখানে বসে বলে যাচ্ছি, পুরোটাই কিন্তু আমাদের আরামবাগ লোকসভা বিজেপির হাতে বা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে। আরামবাগ লোকসভার প্রার্থী কেউ কি জানিয়েছেন বা অভ্যন্তরীণ তরফ থেকে? না দেখুন, এটা এখনো আমাদের একদম মানে অন্দরমহলের খবর। আমাদের অবশ্যই মানে সাধারণ কোনো একটা মানুষকে বা মানুষ যাকে পছন্দ করবে এবং গরিবের কষ্ট মানুষ বুঝবে সেই মানুষটাকে অবশ্যই ভারতীয় জনতা পার্টি সব জায়গাতে আপনি হিসাব করে দেখবেন একদম সাধারণ ঘর থেকে উঠে আসা হতদরিদ্র মানুষগুলো কিন্তু টিকিট পেয়ে, আপনারা দেখুন না এই হচ্ছে চন্দনা বাউরি, ঠিক আছে, মানে এইরকম অনেক মানুষ আছে যারা খেটে খাওয়া দিন মজুর, তাদেরকে তুলে নিয়ে এসে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রধানমন্ত্রীর আশীর্বাদ হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে। তো সেরকমই কোনো মানুষ হয়তো আপনার আমার মানে ঘরের পাশ থেকে উঠে যাবে দেখতে পাবেন। আরামবাগ জেলা চাই একটা বিরাট দাবি উঠেছিল সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে আরামবাগ জুড়ে, তো এটা কি ভোটের পর যদি বিজেপি সরকার গঠন হয় তখন কি আপনারা এটা আরামবাগ জেলা করা নিয়ে ভাববেন কিছু? দেখুন, অবশ্যই এটা সাধারণ মানুষের তো রায়, কারণ সাধারণ মানুষের খুব অসুবিধা হয়, সে চুচড়া দিতে আমাদেরও অসুবিধা হয়। তো আমাদের আরামবাগ জেলাটা যদি হয়ে যায় অবশ্যই আমরা সবাই উপকৃত হব, কিন্তু এই বিষয়টা নিয়ে তো আমরা চেয়েছি যে আরামবাগ জেলা হোক, যদি না হয় অবশ্যই ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে ভাববে অবভিয়াসলি। সন্দেশখালীর পর আবার হুগলির গোঘাটে পুলিশ সাংবাদিকের ওপর আক্রমণ করলো, গালে চড় মারলো এবং বাজে ভাষায় গালিগালাজ। দেখুন, এটা আমি দেখার পর বা আপনার মুখ থেকে শোনার পর আমার আরো বেশি লজ্জা লাগছে, আরো বেশি খারাপ লাগছে যে আমাদের সত্যি কথা বলতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া বা আমাদের মিডিয়া, সেইখানেতে যদি তাদের অ্যাকচুয়ালি তারা তো সত্যের কাজ করে, তারা সত্যটাকে উদ্ঘাটন করে, এটা তাদের কাজ। আজকে যদি আপনি বলুন না, যদি আপনারা না থাকতেন বা আজকে যদি মিডিয়া না থাকতো তাহলে তো আজকে তৃণমূলের দুর্নীতিগুলো আমরা জানতে পারতাম না, ঘরে বসে জানতে পারতাম না। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর কোনায় কোনায় আজকে ছড়িয়ে যায় এই মিডিয়া ভাইদের জন্য। আজকে তাদের গলাটাকে চেপে ধরার জন্য, তাদের মুখটাকে কালো কাপড় দিয়ে বন্ধ করে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতিটাকে বন্ধ রুখে দেওয়ার জন্য, লোকের কাছে যাতে না পৌঁছায়, মানুষ যাতে না জানতে পারে, ওনারা তো বন্ধ করবেনই। আগামী দিনে হয়তো দেখবেন যে মিডিয়া ভাইদের বাড়ি থেকে বের হতে দেবে না, কারণ তারা সত্যিটাকে উদ্ঘাটন করে গেছে, খবর করে দিচ্ছে বলে, এটা ওদের কাজ। মানে এখন বুঝতে পারছি যে উনি বলতে চাইছেন শাসক দলের আক্রমণের শিকার হয়তো পরে সাংবাদিকরাও হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ সত্যটাকে আপনারা উদ্ঘাটন করতে যাচ্ছেন, আর সেই সত্য যদি মানুষ জেনে যায় তাহলে মানুষ তো ভোট তো দেবেই না, একদম মুখের উপর দরজা বন্ধ করে দেবে। যার জন্য এই সত্যকে রুখে দেওয়ার জন্য এই আমাদের হচ্ছে যেটাকে আমরা বলা হয় মানে মুখের ভাষা খারাপ করে আমাদের যাদের বলে কালো ডাইনি, হ্যাঁ, ওনার মদতেই আজকে এগুলো সব হচ্ছে। আগামী দিনে আরো হবে দেখবেন। বিজেপি সরকার ইন্ডিয়ার নাম বদলে ভারত রাখলো, কি বলবেন বিরোধীদের ইন্ডি জোটকে ভয় পেয়ে? দেখুন, ইন্ডি হচ্ছে মানে কি বলবো, মানে সেই 14 গোষ্ঠীর পিন্ডি হয়ে গেছে, ঠিক আছে। ইন্ডি আমরা গুজরাটে দেখে নিয়েছি, আমরা হচ্ছে আমাদের যে ইলেকশন হলো আমরা রাজস্থানে দেখে নিয়েছি, আমাদের ইন্ডি ফিন্ডি জোটে কিচ্ছু নেই, মানে সব কটা উড়ে গেছে। একটা জিনিস হচ্ছে প্রভাব পড়বে সব জায়গায়, সেটা হচ্ছে এনডিএ। এই ইন্ডি জোট নিয়ে আমার তো মনে হয় না যে ভারত সরকার কিংবা আমাদের প্রধানমন্ত্রী কোনো রকম মাথা ব্যথা আছে বলে, কোনো মাথা ব্যথা নেই। আর ভারতবর্ষটা হচ্ছে আমরা জানি যে তখনকারের যে ভরত রাজা রাজ্যটাকে মানে ভরত রাজার উপরে সঁপে দেওয়া হয়েছিল বলে আমাদের সেখান থেকেই বর্ষটাকে, যেটাকে আমরা রাজ্য বলি, সেই বর্ষটাকে ভরত রাজার হাতে সঁপে দেওয়া হয়েছিল বলে সেই ভারতবর্ষ নামকরণ হয়েছিল।
এবং সেটা আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সেই নামটা, কিন্তু সেটা হচ্ছে ইন্ডিয়া নামটা হচ্ছে ইংলিশ একটা নাম, সেটা তো ইন্ডিয়া। এদেরটা হচ্ছে I.N.D.I.A। হ্যাঁ, তো এটা আলাদা সম্পূর্ণ, ওটা আলাদা, যার জন্য ইন্ডিয়া মানে ইন্ডিয়া আর ইন্ডি সম্পর্কে মানে আকাশ পাতাল লক্ষ যোজন দূর আছে। এই বিষয় নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। সেটা আপনারা লোকসভাতেই দেখতে পাবেন যে ইন্ডি জোটের একদম ষষ্ঠী পুজো হয়ে গেছে, ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভোট আসলেই সিএএ এই নিয়ে উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার, এবং বিরোধীরাও সেটা নিয়ে আক্রমণ করছে যে ভোট আসলেই ভোট কেনার জন্য সিএএ লাগু করার চেষ্টা করছে। কি বলবেন? দেখুন, সিএএ নিয়ে ভোট আসা নিয়ে বা ভোট জানি সেটা নিয়ে সিএএটা নিয়ে আমাদেরকে বুঝতে হবে। সিএএ আর এনআরসি এই বিষয়টা এখন হয়তো মানুষ বুঝে গেছে, কিন্তু গত বিধানসভা এবং গত লোকসভায় তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এই সিএএ আর এনআরসি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছিল। এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন। এখানে হচ্ছে যারা বহু বছর আগে, যাদের পিছনে গেলে দেখা যাবে বহু বছর আগে যারা বিভিন্ন দেশ থেকে আমাদের ভারতবর্ষে চলে এসেছিল, তাদেরকে কিন্তু মানে আমাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা হচ্ছে বাংলায় ইংরেজিতে এনআরসি বলা হয়। তো মানুষকে ভুল বুঝিয়েছে অ্যাকচুয়ালি যারা পড়াশোনা জানে, যারা শিক্ষিত সমাজ, এখন তো সবাই শিক্ষিত, সবাই পড়াশোনা করে, মানুষকে তো ভুল বোঝানো যাবে না, মানুষ এখন জানে। তো এনআরসি সিএ যদি নিয়ে মানে কেন্দ্র সরকার যদি এই বিষয়টা নিয়ে ভোটের সময় ভাবে বা হচ্ছে ভোটের পরও ভাবে, যে কোনো সময় যদি ভাবতে থাকেন, আমার মনে হয় দেশ ও দশের ভালোর জন্যই হবে। একটা আরামবাগ পৌরসভা একটা এত বড় আমাদের আরামবাগবাসীর জন্য খুবই ভালো পৌরসভার মেলা, যেটা তো স্বপন নন্দী আরামবাগের, যিনি জেলা সভাপতি হচ্ছেন আরামবাগের তৃণমূলের, তো ওনাকে দেখা গেল না। সমীর ভান্ডারী অর্থাৎ পৌরসভার চেয়ারম্যান এবং মমতা মুখার্জি ভাইস চেয়ারম্যান, ইনার এবং কাউন্সিলররা মিলেই পুরো দায়িত্বটা সামলালেন এবং পুরো মেলাটা করলেন। কিন্তু আরামবাগের স্বপন নন্দী এবং কৃষ্ণচন্দ্র সাঁতরা ওনারা এককালীন আরামবাগের বুকেতে ভালো রাজনীতি করে গিয়েছেন, কিন্তু ওনাদেরকে দেখা গেল না আরামবাগ পৌরসভার মেলাতে। কি বলবো? এগুলো সবই নবজোয়ারের ফল। নবজোয়ার এসেছে, নবজোয়ার মানে হচ্ছে নবচোর, নতুন করে চোর। তো সেখানেতেই বিষয়টা হচ্ছে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। দেখবেন হয়তো এখানে তো সবই দুর্নীতি হয়। আপনারা দেখেছেন যে ফুচকাওয়ালাদেরকে বসানো নিয়ে সামান্য তারা দুটো করে খেতে এসেছে মেলাতে, সেই ফুচকাওয়ালাদের বসানো নিয়ে কিরকম কালো টাকা চেয়েছে, কিরকম দুর্নীতি করছে, সেখানেও দাও ঘুষ। তো সেরকমই হয়তো ভাগে কম পড়বে বা বয়স তো হয়েছে, একটু হাড়ের জোর কমেছে। নবজোয়ার মানে নব কার্যকর্তাদের সাথে পাচ্ছে না, এবার টাকার ভাগে কম পড়বে বলে তাদেরকে হয়তো আমন্ত্রণই করেনি, জানানি, এরকম বিষয় হতে। মানে তৃণমূলের আগের তৃণমূল কর্মী এবং এখনের তৃণমূল কর্মী দুটো একটা গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে বলবেন? একদম, সব তো গোষ্ঠী দ্বন্দ্ব। আপনি আবার টিভি খুললেই দেখতে পাচ্ছি যে গোষ্ঠী দ্বন্দ্বে নিজেদের নাক নিজেরা ফাটিয়ে ফেলছে, নিজেরা নিজেদেরকে খুন করে দিচ্ছে, নিজেরা নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, সবই তো গোষ্ঠী দ্বন্দ্ব। কারণ এখানে গোষ্ঠী দ্বন্দ্ব তো হবেই, কারণ কে কত বেশি চুরি করবে আর কে কত বেশি টাকা পয়সা ইনকাম করবে, এটা তো হচ্ছে সে টাকা পয়সা ইনকাম করার একটা চাকরি, যার জন্য এখানে তো গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার।